প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আবার তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা তোমাদের দ্বাদশ শ্রেণীর যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আলো, লাইট। তো এই আলোটা কি, লাইট কি, হোয়াট ইজ লাইট? আমরা জানি একেবারে অনেক আগে থেকেই যে আলো এক প্রকারের কি শক্তি। লাইট ইজ নন আদার দ্যান এ ফর্ম অফ এনার্জি। এই এনার্জিটা কি? সেটা হচ্ছে যে আমাদেরকে কোনো বস্তুর উপর পড়লে সেটা দেখতে সাহায্য করে, অর্থাৎ আমাদের চোখে দর্শনের অনুভূতি জাগায়। সেটা হচ্ছে লাইট, আলো। এ তো গেল তোমাদের পুরাতন ধ্যান ধারণা। কিন্তু বিজ্ঞানী ম্যাক্সওয়েলের মতে আলোটা হচ্ছে এক প্রকারের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হচ্ছে এমন একটা তরঙ্গ যে তরঙ্গটা মাধ্যম থাকলেও তার ভিতর দিয়ে যেতে পারে, মাধ্যম না থাকলেও অর্থাৎ শূন্য মাধ্যমের ভিতর দিয়েও যেতে পারে। অর্থাৎ এই নেচারের জন্য আলোটা সূর্য থেকে আমাদের পৃথিবীতে আসতে পারে। অর্থাৎ সূর্য আর পৃথিবীর মাঝে কোনো মাধ্যম নেই, অনেকটা জায়গা ফাঁকা শূন্যস্থান আছে, তার ভিতর দিয়ে আলোটা কিন্তু চলে আসতে পারে। আর পদার্থবিজ্ঞানের যে শাখায় আমরা আলো এবং তার বিভিন্ন ঘটনাবলী নিয়ে আলোচনা করি তাকেই বলা হচ্ছে আলোক বিজ্ঞান, অপটিক্স। এই অপটিক্স কিন্তু দুই ধরনের হয়। একটা হচ্ছে জিওমেট্রিক্যাল অপটিক্স, জ্যামিতিক আলোক বিজ্ঞান, আর একটা হচ্ছে ফিজিক্যাল অপটিক্স। ভৌত আলোক বিজ্ঞান। তো জ্যামিতিক, তাহলে জ্যামিতিক আলোক বিজ্ঞান কাকে বলে চলো জেনে নিই। জ্যামিতিক আলোক বিজ্ঞান হচ্ছে আলোকে রশ্মি ধরে নিয়ে রশ্মি ধরে নিয়ে বিভিন্ন জ্যামিতিক যে ধর্মাবলী তার সাহায্য নিয়ে যে আলোক বিজ্ঞান পড়া হয় তাকে বলা হচ্ছে জ্যামিতিক আলোক বিজ্ঞান, জিওমেট্রিক্যাল অপটিক্স। আর যে আলোক বিজ্ঞানে আলোর প্রকৃতি নিয়ে বিভিন্ন ঘটনা ব্যাখ্যা করা হয় এবং জানা হয়, প্রকৃতি, আলোর প্রকৃতি, নেচার নিয়ে, সেটাকে বলা হচ্ছে ফিজিক্যাল অপটিক্স। তো আমাদের দুটোই আছে সিলেবাসে। তো আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে জিওমেট্রিক্যাল অপটিক্স। প্রথম দিকে আমাদের জিওমেট্রিক্যাল অপটিক্স আছে, তোমরা যেটা আগেও পড়েছো ক্লাস 10-এ, সেই জিনিসটাই আমরা এখানে পড়বো, জিওমেট্রিক্যাল অপটিক্স অর্থাৎ জ্যামিতিক আলোক বিজ্ঞান। তো এই জ্যামিতিক আলোক বিজ্ঞানে আমরা আলোকে রশ্মি ধরে নিই, রশ্মি ধরে নিয়ে বিভিন্ন জ্যামিতিক ধর্মাবলী, যেমন ত্রিভুজের ধর্ম, চতুর্ভুজের ধর্ম, বা হয়তো যে কোনো থিওরেম, উপপাদ্য যেসব ধর্ম আছে সবগুলোকে কাজে লাগিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কাজে লাগিয়ে আমরা এই আলোক বিজ্ঞানটা পড়ে থাকি। আজকে আমরা এই আলোক বিজ্ঞানই পড়ব। তো এখানে প্রথমে আলো যেসব মাধ্যমের ভিতর দিয়ে যায় তাদেরকে বলা হয় স্বচ্ছ মাধ্যম। যাদের ভিতর দিয়ে আলো যেতে পারে তাদেরকে বলা হয় স্বচ্ছ মাধ্যম, ট্রান্সপারেন্ট মিডিয়াম। যেমন তোমরা জানো বায়ুর ভিতর দিয়ে আলো যেতে পারে, কাঁচ, জল, গ্লিসারিন ইত্যাদি। আরো বিভিন্ন কেলাস আছে, বিভিন্ন কেলাস হতে পারে। এবার এই স্বচ্ছ মাধ্যমটাকে আবার দুভাগে ভাগ করা হয়।
একটা হচ্ছে 1 নম্বর বলা হয় সমসত্ব মাধ্যম। হোমোজিনিয়াস মিডিয়াম। হোমোজিনিয়াস মিডিয়াম। তাহলে এই যে সমসত্ব মাধ্যম কাকে বলছে, অর্থাৎ যে মাধ্যমের ভিতর দিয়ে আলো সব দিকে যে কোনো দিকে একই বেগে যেতে পারে। ধরো এটা যদি একটা সমসত্ব মাধ্যম হয়, এখানে আলোর কোনো উৎস আছে, সেই উৎস থেকে আলো এই দিকে যতটা বেগে যেতে পারবে, এই দিকেও বেগটা কি হবে একই, এই দিকেও বেগ একই, এই দিকেও বেগ একই। অর্থাৎ সব দিকেই যদি আলোর বেগ সমান হয় কোনো মাধ্যমের ভিতরে, তাহলে সেটাকে বলবো আমরা সমসত্ব মাধ্যম। এর উদাহরণ হচ্ছে বায়ু, কাঁচ, জল, গ্লিসারিন, এইগুলো হচ্ছে সমসত্ব মাধ্যম, হোমোজিনিয়াস মিডিয়াম। এবার যদি উল্টোটা হয় যে কোনো একটা মাধ্যমের ভিতর দিয়ে আলো যখন যাচ্ছে তখন বিভিন্ন দিকে আলোর বেগ আলাদা আলাদা হচ্ছে, একই রকম হচ্ছে না, তখন সেটাকে বলবো আমরা হেটারোজিনিয়াস মিডিয়াম, অর্থাৎ অসমসত্ব মাধ্যম। যেমন বিভিন্ন কেলাসগুলো হচ্ছে অসমসত্ব মাধ্যম। সব কেলাস না, ম্যাক্সিমাম কেলাস হচ্ছে অসমসত্ব মাধ্যম, হেটারোজিনিয়াস মিডিয়াম। তো এবার এই সমসত্ব মাধ্যমে আলো একই স্থান থেকে অন্য স্থানে কিন্তু সরল রেখায় গমন করে। কি বললাম, যে কোনো সমসত্ব মাধ্যমে আলো এক স্থান থেকে যখন অন্য স্থানে যায় তখন সরল রেখায় গমন করে, অর্থাৎ সরল রেখা বরাবর যায়। আর এই সরল রেখাকে আমরা যে পথে যাচ্ছে, অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে যে পথে যাচ্ছে, হয়তো দেখা যাচ্ছে যে এখানে একটা বিন্দু উৎস আছে, সেখান থেকে বি বিন্দুতে আলোটা যাচ্ছে একটা হোমোজিনিয়াস মিডিয়ামের ভিতর দিয়ে। তাহলে এই যে এখান থেকে এখানে যাচ্ছে আলোটা, যে পথে যাচ্ছে সেই পথটাকে আমরা চিহ্নিত করি, যার দ্বারা যে পথটাকে আমরা চিহ্নিত করছি সেটাকে বলছি আমরা আলোক রশ্মি, অপটিক্যাল রে। তাহলে আমরা আলোক রশ্মিকে একটা সরল রেখা দ্বারা সবসময় প্রকাশ করে থাকি, অর্থাৎ এবং সরল রেখাতে আমাদের তীর চিহ্নটা কিন্তু দিতে হবে, কারণ তীর চিহ্নটা এখানে কিন্তু খুবই ভাইটাল, গুরুত্বপূর্ণ। কেননা এই তীর চিহ্নটা আলোর দিকটাকে, রে অফ ডিরেকশন টাকে ইন্ডিকেট করছে। অর্থাৎ আলো আমরা যদি তীর চিহ্ন না দিতাম সেটা একটা সরল রেখাকে প্রকাশ করতো, কিন্তু যখনই তীর চিহ্ন দিব সেটা একটা আলোক রশ্মিকে প্রকাশ করবে। তাহলে এ বি হচ্ছে একটা আলোক রশ্মি। তাহলে যেমনই আমরা আলোক রশ্মি বলবো, আলোটা এ থেকে বি এর দিকে যাচ্ছে। এবার যদি কোনো একটা জায়গায় কোনো একটা উৎস থেকে একটা মাত্র আলোক রশ্মি বের হয় না, অনেকগুলো রশ্মি কিন্তু বের হয়, বা কোনো মাধ্যমের ভিতর দিয়ে আলো যখন যায় তখন একটা মাত্র রশ্মি যায় তা কিন্তু নয়, অনেকগুলো রশ্মি একসঙ্গে যায়, মিলিতভাবে যায়। তাহলে অনেকগুলো রশ্মিকে একসঙ্গে, অনেকগুলো রশ্মিটা অনেকগুলো যদি থাকে একসাথে, তাহলে সেটাকে বলছি আমরা রশ্মি গুচ্ছ। বান্ডেল অফ রে, অর্থাৎ আলো যখন অনেকগুলো রশ্মি একসঙ্গে মিলিতভাবে যায় তখন সেটাকে বলছি আমরা আলোক রশ্মি গুচ্ছ, বান্ডেল অফ রে। তাহলে চলো আমরা এবার দেখে নিই, এই বান্ডেল অফ রে কিন্তু আবার 3 ধরনের হয়। তাহলে আমরা এবার দেখে নেব কি কি 3 ধরনের হয়। তাহলে আমরা বললাম যে আলোক রশ্মি গুচ্ছ 3 ধরনের হয়। একটা, যদি কতগুলো আলোক রশ্মি সমান্তরাল ভাবে প্যারালালি একটা জায়গা দিয়ে যায় কোনো মিডিয়ামের ভিতর দিয়ে, তখন সেটাকে বলছি আমরা সমান্তরাল রশ্মি গুচ্ছ, প্যারালাল রে, বিম অফ লাইট, বা রশ্মি গুচ্ছকে বিম অফ লাইট বলা হয়। আর অভিসারী, যখন কতগুলো আলোক রশ্মি গিয়ে একটা বিন্দুতে মিলিত হয়, অর্থাৎ একটা বিন্দু অভিমুখে যাচ্ছে, গিয়ে কিছু দূর গিয়ে বিন্দুতে মিলিত হয়ে যাবে। অর্থাৎ এই যে রশ্মিগুলো গিয়ে যদি আমরা এদিকে বর্ধিত করি, তাহলে কোনো একটা না কোনো বিন্দুতে কি হচ্ছে, গিয়ে মিলিত হবে সামনে। অর্থাৎ একটা বিন্দু অভিমুখে যখন যাচ্ছে, একটা বিন্দুর দিকে যাচ্ছে, তখন সেটাকে বলছি আমরা অভিসারী, অভিমুখে, বিন্দু অভিমুখে অভিসারী। এটাকে বলা হয় কনভার্জিং রে বা কনভার্জিং বিম অফ রে।
আর যদি কোন একটা বিন্দু থেকে আলো যদি ছড়িয়ে যায় চারিদিকে, একটা বিন্দু থেকে আলোগুলো চারিদিকে ছড়িয়ে গেল, তখন সেটাকে বলবো আমরা অপসারী, অপসৃত হচ্ছে, অপসারী রশ্মিগুচ্ছ, অর্থাৎ এটা ইংলিশ হচ্ছে ডাইভার্জিং বিম অফ লাইট, ডাইভার্জিং রে। অর্থাৎ আমরা আলোক রশ্মিটা তিন ধরনের পেয়ে গেলাম। কোন একটি উৎস থেকে আলো যাচ্ছে, যেতে গিয়ে দ্বিতীয় কোনো মাধ্যমের তলে চলে আসলো। হয়তো দেখা যাচ্ছে যে এইরকম একটা কাঁচ আছে, এই আলো, এখানে বায়ু আছে, এর ভিতর দিয়ে আলো আসছিল, এসে কাঁচের মাধ্যমে যেমনই আসবে, এখানে দুটো কেস ঘটবে, তোমরা আগে পড়েছো ক্লাস 10। এক, এই তলটা কি করবে, যদি এই দিকটায় কোন রকম বাধা না থাকে, তাহলে ও এই আলোকের একটা অংশ এইভাবে ধাক্কা খেয়ে ওই দিকেই ফিরে যাবে, ওই মাধ্যমে। আর আরেকটা অংশ তার যাওয়ার কথা ছিল এইরকম সোজা, হয়তো এ বি বিন্দুতে এসছে, সে এইরকম সি ড্যাশ বিন্দু ধরে যেত, কিন্তু না গিয়ে সে একটু এইরকম সরে আসবে, এইরকম পথে আসবে, আর একটা অংশ এইদিকে গেল। তাহলে কি দেখলাম আমরা, যে আলো একটা মাধ্যমের ভিতর দিয়ে যেতে গিয়ে কোন একটা তলে এসে যদি সে পড়ে, তাহলে সেই তল দ্বারা দুটো কেস ঘটবে। একটা অংশ ওই তল থেকে ধাক্কা খেয়ে ওই অপর মাধ্যমে, যে মাধ্যম থেকে এসেছিল সেই মাধ্যমে দিক পরিবর্তন করে আসবে। তাহলে এই যে ঘটনাটা, এক নম্বর কেস, এই ঘটনাটাকে বলা হয় রিফ্লেকশন অফ লাইট, আলোর প্রতিফলন। তাহলে এই যে ফিরে গেল, এটা হচ্ছে প্রতিফলন। আর এই যে রশ্মিটা, বিডি রশ্মিটা, এটাকে বলছি আমরা প্রতিফলিত রশ্মি, রিফ্লেক্টেড রে। আর আরেকটা অংশ এই যে এই পথে গেছে, অর্থাৎ মাধ্যমের ভিতর দিয়ে প্রবেশ করেছে, কিন্তু সোজা যেতে পারেনি, বেঁকে গেছে। তাহলে এক নম্বর কেস হচ্ছে এটা, দু নম্বর কেস হচ্ছে এটা। তাহলে এই যে দু নম্বর কেসটাকে বলবো আমরা আলোর প্রতিসরণ, রিফ্রাকশন অফ লাইট। আর একটা কেসও কিন্তু এখানে হয়, সেটা হচ্ছে যে এই যে জায়গাতে যখন আলোটা পড়ছে, তখন এই মিডিয়ামটা আলোর কিছু অংশ কি করে, শোষণ করে নেয়, অ্যাবজর্পশন করে নেয়। তাহলে থার্ড যে কেসটা ঘটে, সেটা হচ্ছে অ্যাবজর্পশন অফ লাইট। তাহলে এই তিনটে ঘটনা এখানে ঘটছে। তাহলে এই অ্যাবজর্পশনটা কত হচ্ছে, সেটা আমাদের কিন্তু জিওমেট্রিক্যাল অপটিক্সের অংশ নয়। জিওমেট্রিক্যাল অপটিক্সের অংশ হচ্ছে এই দুটো, একটা রিফ্র্যাকশন আর একটা রিফ্লেকশন, প্রতিফলন আর প্রতিসরণ। তাহলে এই যে প্রতিফলন বা প্রতিসরণ ঘটছে, তাহলে এই ঘটার পরে আলোটা, আমরা এখানে একটা মাত্র রশ্মি দেখিয়েছি, এখানে কোন একটা উৎস আছে, ধরো এই উৎস থেকে আলো এসছে, গিয়ে ধাক্কা খেয়ে এরকম যাচ্ছে। তো একটা পথে, অর্থাৎ এখান থেকে গিয়ে এখানে গেল, এবার একাধিক পথে আলো আসতে পারে, এখান থেকে এরকম এরকম বিভিন্ন পথে আলো আসতে পারে, বিভিন্ন পথে আলো আসতে পারে। তারা প্রতিফলন বা প্রতিসরণের পর গিয়ে কোনো না কোনো একটা বিন্দুতে মিলিত হবে। তাহলে কি বললাম, কোন একটা উৎস থেকে আলো এসে মাঝে প্রতিফলন বা প্রতিসরণের পর গিয়ে কোন একটা বিন্দুতে মিলিত হবে। তাহলে এই যে বিন্দুতে মিলিত হচ্ছে, দ্বিতীয় যে বিন্দুটা, তাহলে আলো যেখান থেকে আসছে সেটাকে আমরা প্রথম বিন্দু বলছি। আর আলো যেখানে গিয়ে মিলিত হচ্ছে, মাঝে প্রতিফলন ঘটতে পারে, প্রতিসরণ ঘটতে পারে, একাধিক কেস ঘটতে পারে, বা প্রতিফলন প্রতিসরণ দুটোই ঘটতে পারে, যা খুশি ঘটতে পারে। তাহলে ঘটে গিয়ে তারা দ্বিতীয় যে বিন্দুতে মিলিত হচ্ছে, সেই বিন্দুটাকে, দ্বিতীয় বিন্দুটাকে বলা হচ্ছে, ওই প্রথম বিন্দু যেখান থেকে আলোটা এসছে, দ্বিতীয় বিন্দুটাকে বলা হচ্ছে তার প্রতিবিম্ব, ইমেজ। তাহলে কাকে বলছে, কোন একটি উৎস থেকে আলো নির্গত হয়ে
প্রতিফলন বা প্রতিসরণের পর দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয়, অর্থাৎ সরাসরি গিয়ে মিলিত হবে, অথবা আমরা দেখতে পাবো না যে মিলিত হচ্ছে, অর্থাৎ মিলিত হতেও পারে, হচ্ছে বলে আমার মনে হবে যে মিলিত হচ্ছে, তাহলে সেই বিন্দুটাকে, সেই দ্বিতীয় বিন্দুটাকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলা হবে। তাহলে ইমেজটা হচ্ছে দুই ধরনের, আমরা একটা দেখলাম রিয়েল ইমেজ, আর একটা হচ্ছে ভার্চুয়াল ইমেজ। অর্থাৎ অসৎ প্রতিবিম্ব, সৎ আর অসৎ। তাহলে সংজ্ঞাতে আমরা বলেছি যে দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয়, যদি মিলিত হয় তাহলে সেটাকে বলবো আমরা রিয়েল ইমেজ, সৎ প্রতিবিম্ব। আর যদি কোনো বিন্দুতে মিলিত হচ্ছে বলে মনে হয় তাহলে সেই প্রতিবিম্বটাকে বলবো আমরা অসৎ প্রতিবিম্ব, ভার্চুয়াল ইমেজ। তাহলে চলো আমরা সংজ্ঞা জানলাম, এবার একটু ছবির সাহায্যে সৎ আর অসৎ ব্যাপারটা একটু জেনে নিই। তোমরা ক্লাস 10-এ লেন্সে প্রতিসরণ পড়েছো। একটা লেন্স আছে, সেই লেন্সে কোন একটা উৎস আছে আলোর, সেখান থেকে আলো যাচ্ছে, আলো গিয়ে হয়তো দেখা গেল এইরকম জায়গায়, অর্থাৎ এখানকার রশ্মিটা গিয়ে এখানে মিলিত হলো, সরাসরি সত্যি মিলিত হলো, দেখতে পাচ্ছি আমরা মিলিত হলো। এখানে যদি কোনো পর্দা রাখি, পর্দার উপর এর একটা উল্টো ছাপ পড়বে, এটা পিকিউ হলে এখানে এটা পিকিউ উল্টো হয়ে যাবে। তাহলে এই যে মিলিত হচ্ছে, তাহলে এটা হচ্ছে কি সৎ প্রতিবিম্ব। এই প্রতিবিম্বটা, এই যে ছাপটা তৈরি হচ্ছে, অর্থাৎ একটা বস্তুর একটা ছাপ তৈরি হচ্ছে, সেই ছাপটাই হচ্ছে প্রতিবিম্ব, ইমেজ। তাহলে এখানে যে সত্যি মিলিত হচ্ছে, অর্থাৎ আমরা এটাকে হাত দিয়ে স্পর্শ করতে পারবো, যদি পর্দা রাখি পর্দায় ছবি, পর্দায় ওর স্পষ্ট আমরা ছবি দেখতে পাবো, বা এখানে যদি কোনো ক্যামেরা রাখি সেই ক্যামেরা ওর ছবিটা সরাসরি তুলতে পারবে, তাহলে সেটাকে বলছি আমরা সৎ প্রতিবিম্ব। রিয়াল ইমেজ। এবারে আমরা এই অসৎ প্রতিবিম্বটার ছবি দেখব, যেটা আমরা বহুল প্রচলিত। আমরা একটা দর্পণের, সমতল দর্পণের যদি ছবি দেখি তাহলে আমাদের ব্যাপারটা ক্লিয়ার হবে। অর্থাৎ একটা দর্পণ আছে এইরকম এম ড্যাশ, তাহলে এই দর্পণের সামনে একটা মোমবাতি রেখেছি আমরা, জ্বলন্ত মোমবাতি। তাহলে এই মোমবাতির এই বিন্দুটাকে যদি আমরা পি বলি, এটাকে কিউ বলি, তাহলে এখান থেকে একটা আলো সোজাসুজি যাবে, গিয়ে আলোটা আবার এই পথে ফিরে আসবে সোজাসুজি। আর আরেকটা রশ্মি যদি এই পথে যায় তাহলে গিয়ে এই পথে ফিরে আসবে প্রতিফলিত হয়ে। এই দুটো রশ্মিকে যদি আমরা পশ্চাতে বর্ধিত করি, মনে হবে এই জায়গাতে গিয়ে মিলিত হয়েছে। একই রকম এই কেসের জন্য একই রকম যদি করি তাহলে এখানে গিয়ে মিলিত হয়েছে। অর্থাৎ এখানে একটা দেখবো যে একটা ছাপ, এই মোমবাতিটার একটা ছাপ দেখতে পাবো আমরা সামনে থেকে। এই ছাপটা কিন্তু আয়নার পিছনে গিয়ে কেউ যদি খুঁজে তাহলে কিন্তু পাবে না। অর্থাৎ সত্যি সত্যি সেখানে তৈরি হয়নি, আমাদের মনে হচ্ছে যেটা তৈরি হয়েছে। ওখানে যদি কোনো পর্দা রাখি, পর্দায় কিন্তু ছাপটা পড়বে না পিছনে গিয়ে। বা হয়তো দেখা যাচ্ছে যে আমরা ওখানে একটা ক্যামেরা রাখলাম, এই ছবিটা কিন্তু তুলতে পারবে না। ছবি তুলতে গেলে আমরা আয়না সহ সামনে থেকে তুলতে হবে, অর্থাৎ সরাসরি ছবি তোলা যাচ্ছে না। তাহলে এই যে প্রতিবিম্বটা, আয়নায় যে প্রতিবিম্ব সৃষ্টি হয়, সেই প্রতিবিম্বটা হচ্ছে অসৎ বিম্ব, ভার্চুয়াল ইমেজ। তাহলে যে কোনো আয়না বা সমতল দর্পণ, অ্যাকচুয়ালি আয়নাটাকে আমরা বলি সমতল দর্পণ। তাহলে এই সমতল দর্পণে যে প্রতিবিম্ব সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে অসৎ বিম্ব, ভার্চুয়াল ইমেজ। তাহলে আলো প্রতিফলনের কিন্তু নিয়ম আছে, যে নিয়ম ফলো করে সেটা হচ্ছে আপতন কোণ সমান সমান প্রতিফলন কোণ। এটা হচ্ছে প্রতিফলনের নিয়ম। যদি আপতন কোণ 60 ডিগ্রি হয়, প্রতিফলন কোণ 60 ডিগ্রি হয়। যদি আপতন কোণ 40 ডিগ্রি হয়, প্রতিফলন কোণ 40 ডিগ্রি হবে। তবে এখানে একটা তোমাদের কনফিউশন তৈরি হয়, সেটা হচ্ছে যে আপতন কোণটা কোথা থেকে মাপবো আমরা। ধরো এইরকম একটা আলোক রশ্মি, একটা দর্পণ আছে, এই দর্পণটার নাম আমরা বলছি এম ড্যাশ।
তাহলে এই যে দর্পণটা আছে, এই দর্পণের উপর একটা আলোক রশ্মি আসলো, হয়তো নাম দিয়ে দিলাম এ ও। তাহলে আমরা এখানে আলোটা এসে আবার ধাক্কা খেয়ে ফিরে যাবে ওই মাধ্যমে, তাহলে এই যে ফিরে যাচ্ছে, তাহলে প্রতিফলিত হলো। তাহলে এবার যদি বলে যে এই দর্পণের সঙ্গে সে 40 ডিগ্রি কোণে এসছে, দর্পণের সঙ্গে 40 ডিগ্রি কোণে এসছে, তাহলে এক্ষেত্রে আপতন কোণ কিন্তু 40 ডিগ্রি নয়। যদি 40 ডিগ্রি মাপো, এটা দর্পণের সঙ্গে 40 ডিগ্রি কোণে এসছে, তাহলে কিন্তু এটা ভুল হয়ে যাবে। তাহলে আপতন কোণ সবসময় মাপা হবে এই যে দর্পণের উপর আমরা অভিলম্ব টেনেছি ON, ON থেকে মাপা হবে, অর্থাৎ অভিলম্বের সঙ্গে কত ডিগ্রি কোণে রশ্মিটা এসছে সেটা হচ্ছে আপতন কোণ। তাহলে এখানে অভিলম্বের সঙ্গে কত এসছে, 90 - 40 ইকুয়ালস টু হচ্ছে 50 ডিগ্রি। তাহলে আমার আপতন কোণ I এখানে I সমান সমান হচ্ছে 50 ডিগ্রি। তাহলে প্রতিফলনের নিয়ম কি, আপতন কোণ প্রতিফলন কোণের সমান হয়। তাহলে এখানে প্রতিফলন কোণ হবে 50 ডিগ্রি। তাহলে এইভাবে আমাদের মাথায় রাখতে হবে যে আপতন কোণটা সবসময় অভিলম্ব থেকে মাপতে হবে, দর্পণ থেকে নয়, অভিলম্ব থেকে মাপতে হবে। অর্থাৎ অভিলম্বের সঙ্গে রশ্মিটা কত কোণ করেছে সেটাই হচ্ছে আপতিত রশ্মি কত কোণ করেছে সেটা হচ্ছে আপতন কোণ। তাহলে এইভাবে আমরা একই নিয়মে চলো এবার লম্ব আপতন কিভাবে নির্ণয় করব সেটা দেখে নিই। প্রতিফলনের লম্ব আপতন কাকে বলছে, যখন একটা দর্পণের উপর সোজাসুজি আলো এরকম ভাবে পড়ছে, তুমি দর্পণের সামনে দাঁড়িয়ে তোমার চোখের সামনে লাইট, টর্চ লাইটটা ধরে টর্চ লাইটটা ফেলবে, অন করবে, অন করলে আলোটা সোজা গিয়ে দর্পণের উপর পড়বে, কি হবে দেখবে আলোটা আবার এসে তোমার চোখেই পড়ছে, অর্থাৎ চোখটা তোমার বন্ধ করে নিতে হবে। তাহলে এটা কেন হয়, তাহলে লম্ব আপতন। তাহলে এক্ষেত্রে আমার ওই যে রশ্মিটা সেটাই হচ্ছে দর্পণের উপর লম্ব ওই বিন্দুতে, আপতন বিন্দুতে। তাহলে এক্ষেত্রে আপতন কোণ I = কত, তাহলে এই রশ্মিটার সঙ্গে এই সরল রেখাটার কোণ কত, একই রেখা, কোণ কত, একই রেখার কোণ কত, 0 ডিগ্রি। তাহলে এখানে আইটা হবে 0 ডিগ্রি। তাহলে লম্ব আপতনের ক্ষেত্রে আপতন কোণ হচ্ছে 0। তাহলে এবার প্রতিফলনের নিয়ম অনুযায়ী R সমান সমান হবে I, আপতন কোণ প্রতিফলন কোণ সমান, তাহলে প্রতিফলন কোণ 0, অর্থাৎ আলোক রশ্মিটা যে পথে এসেছিল সেই পথেই কিন্তু ফিরে যাবে। হবে এই একটা আলোক রশ্মি আসলো এ ও বিন্দুতে, যদি এই দর্পণটা না থাকতো তাহলে সোজা এরকম বেরিয়ে যেত বিড্যাশ পথে, কিন্তু দর্পণ তো তা করছে না, এখানে প্রতিফলন ঘটে যাচ্ছে, প্রতিফলনের নিয়ম মেনে এই দিকে চলে যাচ্ছে। তাহলে এই যে আমরা ধরে নিচ্ছি সে এসেছিল I কোণে, ফিরে গেছে R কোণে, তার মানে তার যে পথে যাওয়ার কথা ছিল সেই পথ থেকে, যে পথে যাওয়ার কথা ছিল সেই পথে সে যেতে পারেনি, পথ থেকে সে সরে গিয়ে এইরকম পথে গেছে, অর্থাৎ সে বিচ্যুত হয়ে গেছে। অর্থাৎ এই যে পথে যাওয়ার কথা ছিল আর যে পথে গেছে তাদের মধ্যবর্তী যে কোণ, এই যে কোণটা, এই কোণটাকে বলা হয় আলোক রশ্মির চ্যুতি। তাহলে দেখো কি হচ্ছে, তাহলে এখানে আমরা জানি যে I সমান সমান R, I আর R সমান, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান। তাহলে এই যে AOB কোণ, AOB ড্যাশ, এই যে কোণটা এটা কি, একটা টোটালটা কি কোণ, সরল কোণ, অর্থাৎ এটা হচ্ছে 180। তাহলে ও এই পথে যাওয়ার কথা ছিল, না গিয়ে এই পথে গেছে, তাহলে ও এই যে এই পথ থেকে এতটা ঘুরে গেছে, এটাই হচ্ছে আলোক রশ্মির চ্যুতি। তাহলে কতটা ঘুরেছে, তাহলে এই যে 180 থেকে যদি আমরা এইটুকুটা বাদ দিয়ে দিই, অর্থাৎ প্রতিফলনে আলোক রশ্মির চ্যুতি ডেল্টা সমান সমান 180 থেকে I প্লাস R বাদ, অর্থাৎ এই যে I আর R এতটুকুটা বাদ দিয়ে দিলে এটাই হচ্ছে চ্যুতি। তাহলে সমান সমান 180 মাইনাস 2I। তাহলে এই হচ্ছে আমার চ্যুতির ফর্মুলা। অর্থাৎ এই I আর R সমান, কারণ আরেক জায়গায় যদি I বসে তাহলে I প্লাস I 2I। তাহলে এই হলো আমাদের প্রতিফলনের দরুন আলোক রশ্মির চ্যুতি। এবারে আমরা সমতল দর্পণে অর্থাৎ আয়নার সামনে যে প্রতিবিম্ব আমরা লক্ষ্য করি, সেই প্রতিবিম্বের কয়েকটা বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো আমরা
খুব সংক্ষেপে চলো জেনে নিই। তো জেনে নিই মূল বৈশিষ্ট্যগুলো হচ্ছে, এক, প্রতিবিম্বটা অসৎ, আমরা দেখলাম তো আগে ছবিতে, অসৎ হয় প্রতিবিম্বটা। দুই হচ্ছে বস্তু দূরত্ব আর প্রতিবিম্ব দূরত্ব সমান। ব্যাপারটা কিরকম, আমরা আয়নার সামনে দাঁড়িয়ে আছি, আমি আয়না থেকে যত দূরে আছি আমার ছাপটা আয়না থেকে ঠিক তত দূরেই কি হবে, গঠিত হবে। অর্থাৎ আমি যদি এগিয়ে আসি দেখবো আয়নাতে প্রতিবিম্বটা একটু কি আসলো, এগিয়ে আসলো। অর্থাৎ আয়না থেকে আমার দূরত্ব, আমি বস্তু, আমার দূরত্ব যা হবে আয়না থেকে ওই প্রতিবিম্বের দূরত্বটাও কিন্তু সমান হবে। নেক্সট হচ্ছে পার্শ্বীয় পরিবর্তন ঘটে। তোমরা জানো যে আমরা ডান হাতে যদি চুল আঁচড়াই তাহলে মনে হবে আমি বাম হাতে চুল আঁচড়াচ্ছি আয়নাতে। তাহলে এই যে আয়নাতে কি ঘটে যাচ্ছে, আমার ডান দিকটা বাম দিকে চলে যাচ্ছে, বাম দিকটা ডান দিকে চলে আসছে। তার মানে এই যে পাশাপাশি উল্টে যাচ্ছে, এই পাশাপাশি উল্টে যাওয়ার যে ঘটনা, সেই ঘটনাটাকে বলা হচ্ছে পার্শ্বীয় পরিবর্তন। এই জন্য দেখা যায় যে অ্যাম্বুলেন্স কথাটা উল্টো লেখা থাকে, তাহলে উল্টো লেখাটা আয়নাতে হলে কি হবে, সোজা হয়ে যাবে। তাই যাতে কোনো ড্রাইভার সোজা পড়তে পারে, উল্টো থাকে। তো এবার এই যে কার সব অক্ষর কিন্তু উল্টো হয় না, কিছু কিছু অক্ষরের হয়। যেমন বি, এই বিটা তোমার আয়নাতে দেখলে এরকম মনে হবে, উল্টে যাবে, কিন্তু ও উল্টাবে না, একই রকম মনে হবে। টি একই রকম মনে হবে, কিন্তু বাস্তবে প্রকৃতপক্ষে এগুলো কিন্তু উল্টে যায়। বুঝতে পারি না আমরা, কেন বুঝতে পারি না, এইগুলোর দুই দিকে, এটাকে যদি লম্বালম্বি ভাগ করি তাহলে এইদিকে এটা যেরকম গঠন, এই দিকটা আলাদা, তাই এটাকে বলা হয় অপ্রতিসম। আর এটা হচ্ছে একই রকম দুই দিক, আইডেন্টিক্যাল, অর্থাৎ প্রতিসম। এটা বুঝতে পারবে যে উল্টে গেছে, তুমি এদিকটা একটা কালার করো, এদিকটা একটা কালার করো, দেখবে তখন এই কালারের দিকটা এদিকে চলে আসছে আর এই পিছনে এই কালারের দিকটা এদিকে ঘুরে গেছে। কিন্তু একই কালার হলে বুঝতে পারবো না। অর্থাৎ প্রতিসম বস্তুর ক্ষেত্রে পার্শ্বীয় পরিবর্তন বোঝা যায় না, আর অপ্রতিসম ক্ষেত্রে পার্শ্বীয় পরিবর্তন বোঝা যায়। এই পার্শ্বীয় পরিবর্তনটা কেন হয়, তার কারণ হচ্ছে এই যে দ্বিতীয় প্রশ্নটা, বস্তু দূরত্ব আর প্রতিবিম্ব দূরত্ব সমান হওয়ার জন্য। বস্তু দূরত্ব আর প্রতিবিম্ব দূরত্ব সমান হয়, এই জন্য পার্শ্বীয় পরিবর্তনটা ঘটে। আমি আয়নার সামনে দাঁড়িয়ে আছি, তাহলে আমার এই সামনের দিকটা আয়না থেকে কাছে আছে, তাই এটা কাছে প্রতিবিম্ব তৈরি হবে। আমার পিছনের দিকটা, পিঠের দিকটা দূরে আছে, তাহলে এটা দূরে গঠিত হবে। তাহলে এটা কাছে গঠিত হবে আর এটা দূরে, অর্থাৎ এটা কাছে করতে গিয়ে আয়নাতে এইরকম ভাবে ঘুরে যাচ্ছি, অর্থাৎ আমার ডান দিকটা বাম দিকে চলে যাচ্ছে, বাম দিকটা ডান দিকে চলে যাচ্ছে। এই জন্যই পার্শ্বীয় পরিবর্তনটা ঘটছে। ক্লিয়ার? তাহলে এবারে আমাদের নেক্সট হচ্ছে যে এই যে আমরা বললাম প্রতিবিম্বটা সৎ হয়, অসৎ হয়, অসৎ। তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে আয়না, সমতল দর্পণ কি সৎ প্রতিবিম্ব গঠন করতে পারে না? সবসময় অসৎ প্রতিবিম্ব গঠন করে? তাহলে উত্তর হবে কিন্তু না, সবসময় অসৎ গঠন করে তা কিন্তু নয়। সমতল দর্পণ বা আয়না একটা বিশেষ ক্ষেত্রের জন্য সৎ প্রতিবিম্ব গঠন করতে পারে। তাহলে চলো আমরা দেখে নিই যে কখন সৎ প্রতিবিম্বটা গঠন করে এবং তার ছবিটা কেমন হবে সেটা আমরা দেখে নিই। চলো দেখে নিচ্ছি সমতল দর্পণে সৎ বিম্ব কিভাবে গঠিত হয়। এই একটা সমতল দর্পণ আছে mm ড্যাশ, এই সমতল দর্পণটার উপর দুটো রশ্মি আসছে, একটা এবি আর একটা হচ্ছে সিডি। দেখো এবি একটা রশ্মি, একটা সিডি একটা রশ্মি। তাহলে রশ্মি দুটো কিন্তু কিরকম, যদি দর্পণ না থাকতো গিয়ে কিন্তু পি বিন্দুতে মিলিত হতো, তার মানে রশ্মি দুটো কি অভিসারী রশ্মি, অর্থাৎ অভিসারী রশ্মি এসে পড়লো দর্পণটার উপর। তাহলে বি বিন্দুতে প্রতিফলন নিয়ম অনুযায়ী প্রতিফলিত হলো, ডি বিন্দুতেও প্রতিফলিত হলো, গিয়ে তারা কিউ বিন্দুতে মিলিত হলো। তাহলে এখানে সত্যি মিলিত হয়েছে, তাহলে প্রতিফলনের পর মিলিত হয়েছে, তাহলে কিউটা হচ্ছে আমার সৎ প্রতিবিম্ব। আর দর্পণ না থাকলে আলোক রশ্মিটা গিয়ে এইখানে মিলিত হতো, তার মানে এটা আমার উৎস হিসেবে কাজ করছে পি বিন্দুটা। তাহলে এই উৎসটা হচ্ছে অসৎ উৎস, তার মানে অসৎ উৎসের একটা সৎ প্রতিবিম্ব গঠন করলো কে, সমতল দর্পণ। কিরকম রশ্মির জন্য, অভিসারী রশ্মির জন্য। তাহলে এটাই হচ্ছে সমতল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্বের সৎ প্রতিবিম্বের শর্ত, যে অভিসারী আলোক রশ্মি যদি দর্পণের উপর পড়ে তাহলে দর্পণটা
একটা অসৎ বস্তুর সৎ প্রতিবিম্ব গঠন করতে পারে। আমরা সেলুনে চুল কাটতে গেলাম, সেলুনে দেখতে পাবো যে সামনের দিকে একটা আয়না থাকে, পিছনের দিকে একটা আয়না থাকে। তো ওই সামনে আর পিছনে দুটো আয়না থাকে। বা তোমরা মতিঝিল পার্ক যদি বেড়াতে গিয়ে থাকো, বা হাজারদুয়ারিতে গিয়ে যদি দেখো, বা সায়েন্স সিটি গিয়ে যদি দেখো, তাহলে দেখতে পাবে যে দুটো আয়না একসঙ্গে আছে, একসঙ্গে করা আছে। তাহলে সেই মাঝে যদি আমরা দাঁড়াই, তাহলে আমাদের যে ছবি, ছাপ, প্রতিবিম্ব একাধিক দেখতে পাবো। আমরা একটা আয়নার সামনে দাঁড়ালে আমার একটাই প্রতিবিম্ব দেখতে পাই, কিন্তু দুটো আয়না যদি এক জায়গাতে জোড়া লাগা থাকে কোণ করে, তাহলে আমরা একাধিক প্রতিবিম্ব দেখতে পাবো। সে কতগুলো প্রতিবিম্ব দেখতে পাবো, নাম্বার অফ ইমেজ কত হবে, সেটা কিন্তু একটা ফর্মুলার সাহায্যে নির্ণয় করা যায়। সেই ফর্মুলাটা হচ্ছে যে এইরকম দুটো দর্পণ আছে, যে দুটো দর্পণের মাঝের কোণ হচ্ছে থিটা, অর্থাৎ কোণের উপর নির্ভর করবে, কত ডিগ্রি কোণে আছে তার উপর নির্ভর করবে। তাহলে থিটা কোণে যদি আনত থাকে, তাহলে সেই দর্পণ দুটি দ্বারা গঠিত মোট প্রতিবিম্বের সংখ্যা হবে n সমান সমান হবে 360 বাই থিটা মাইনাস 1। এই হচ্ছে আমার সমতল দুটি দর্পণের মধ্যবর্তী কোণ থিটা হলে উৎপন্ন প্রতিবিম্বের সংখ্যা। তো তোমরা মতিঝিল পার্কে যেটা দেখেছিলে যে 90 ডিগ্রি কোণে যদি আনত থাকে, অর্থাৎ থিটা যদি 90 হয়, তাহলে প্রতিবিম্ব কত হবে 360 বাই 90 মাইনাস 1। তাহলে এটা 4 মাইনাস 1 সমান সমান 3টি প্রতিবিম্ব গঠিত হবে। একই রকম ভাবে যেরকম থাকবে সেই রকম। এবার এতে তোমার এর ক্ষেত্রে তুমি সায়েন্স সিটিতে যদি গিয়ে থাকো, একটা কুয়ো দেখাবে, যে কুয়োর তলদেশে একটা দর্পণ আছে, উপরে একটা দর্পণ। তাহলে সেক্ষেত্রে দেখতে পাবে যে কুয়োটা অনেক গভীর, কারণ হচ্ছে যে সেক্ষেত্রে প্রতিবিম্বের সংখ্যা হবে n = 360 বাই, অর্থাৎ দুটো প্যারালাল রশ্মির মধ্যে কোণ হচ্ছে 0 ডিগ্রি। তাহলে 0 যদি হয়, তাহলে 360 বাই 0, তার মানে ইনফিনিটি মাইনাস 1 = ইনফিনিটি। অর্থাৎ ইনফিনিটি থেকে এক বাদ দিলেও ইনফিনিটি হয়, অর্থাৎ অসীম সংখ্যক প্রতিবিম্ব গঠিত হবে। তাই অনেকগুলো প্রতিবিম্ব, অর্থাৎ একটা এই কুয়ো এতটুকু আছে, আবার এরকম গঠিত হবে, আবার এরকম গঠিত হবে। দেখবে কুয়োটা তোমার যতদূর দৃষ্টি তোমার যাবে ততদূর দেখবে অনেক গভীর। বা ওই সেলুনের ক্ষেত্রে যেটা হয়, দুটো দর্পণ যদি সমান্তরাল ভাবে থাকে, তাহলে দেখবে তোমার প্রথমে সামনে দেখতে পাচ্ছ, তারপরে পিছন, তারপরে সামনে, তারপরে পিছন, তারপরে সামনে, তোমার যতদূর দৃষ্টি ক্ষেত্র আছে অনেকগুলো প্রতিবিম্ব তুমি কিন্তু দেখতে পাবে। তাহলে আলোক রশ্মিকে ঠিক রেখে, এই যে রশ্মিটাকে ঠিক রেখে আমরা দর্পণটাকে ঘুরিয়ে দিচ্ছি থিটা কোণে। তাহলে দর্পণটা ঘুরালে প্রতিফলিত রশ্মিটাও ঘুরে যাবে এরকম। তাহলে কত ডিগ্রি ঘুরবে, এই যে কোণটা দর্পণ ঘুরিয়েছি থিটা, এটা ঘুরবে 2 থিটা কোণে, ডবল কোণে ঘুরে যাবে। অর্থাৎ প্রতিফলিত রশ্মি 2 থিটা কোণে ঘুরবে। অর্থাৎ দর্পণকে যদি 30 ডিগ্রি কোণে ঘোরাই, তাহলে প্রতিফলিত রশ্মিটা 30 দুগুণী কত, 60 ডিগ্রি কোণে। নেক্সট আর একটা আইডেন্টিটি আছে, সেটা সেকেন্ড আইডেন্টিটিটা হচ্ছে যে ধরো একটা দর্পণ আছে, এই দর্পণের সামনে একটা বস্তু আছে, বস্তুটা দর্পণের দিকে ভি বেগে ছুটে যাচ্ছে। তাহলে প্রতিবিম্ব কি হবে, দর্পণের দিকে এগিয়ে আসবে, কারণ বস্তু দূরত্ব প্রতিবিম্ব দূরত্ব সমান হয়। কিন্তু এই বস্তু সাপেক্ষে প্রতিবিম্বটা 2v বেগে এগিয়ে আসবে, কারণ এ যদি x দূরত্ব এগায়, এ x দূরত্ব, তাহলে এর সাপেক্ষে কতটা এগিয়ে আসলো, 2x দূরত্ব। তাই কি দেখলাম, বস্তু দর্পণের দিকে ভি বেগে এগিয়ে আসলে প্রতিবিম্ব বস্তু সাপেক্ষে কিন্তু দর্পণ সাপেক্ষে নয়, বস্তু সাপেক্ষে দর্পণের দিকে 2v বেগে এগিয়ে আসবে। তাহলে আজকে যে জিনিসগুলো আমরা পড়লাম, সেই জিনিসগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে 1 লম্ব আপতন, 2 প্রতিফলনে আলোকরশ্মির চ্যুতি, 3 নম্বর হচ্ছে সমতল দর্পণ কি সদ্বিম্ব গঠন করতে পারে তার ছবি এঁকে দেখাও, 4 নম্বর হচ্ছে দুটি দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্বের সংখ্যা, আর নেক্সট হচ্ছে 5 নম্বর যে দুটো আইডেন্টিটি আমরা দেখলাম, যে দর্পণের ঘূর্ণন সংক্রান্ত আর বস্তুর গতিবেগ সংক্রান্ত, এই আইডেন্টিটি গুলো আজকের
খুবই ইম্পর্টেন্ট জিনিস, এইগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। অনেক সময় এমসিকিউ, এগুলো থেকে এমসিকিউ থাকে বেসিক্যালি। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আবার পরের ক্লাসে দেখা হবে।